বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 172 ধারা পড়েছিলাম গত ক্লাসে। আজকে আমরা ফৌজদারি কার্যবিধির যে লিখিত প্রশ্ন বা এমসিকিউ বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আজকে শেষ হবে আমাদের ইনশাল্লাহ। এরপর শুধু আমরা কিছু জায়গা সূচি নেব, কিছু জায়গা পুরো ধারাটাই নিয়ে নিতে হবে। আছে ভিতরে কিছু ধারা এরকম আছে, হ্যাঁ। তো আসেন, আমরা গত ক্লাসে পড়েছিলাম মামলার কেস ডায়েরি কাকে বলে, কেস ডায়েরিতে কোন কোন বিষয়গুলো লিপিবদ্ধ হয়, তদন্তকারী কর্মকর্তা কবে কবে কেস ডায়েরি লিপিবদ্ধ করবেন। প্রতিদিন কেস ডায়েরি লিপিবদ্ধ করা যাবে, তবে এটা বাধ্যতামূলক নয়, তাই না? আচ্ছা, কেস ডায়েরি যদি এরকম লিখিত প্রশ্ন দেয় মামলার প্রথম সিডিতে কোন কোন বিষয়গুলো উল্লেখ থাকে, এটা আপনাকে তদন্ত নির্দেশিকা বই থেকে একটু পড়ে নিতে হবে। কারণ প্রথম সিডির মতো প্রথম সিডি কিন্তু একদমই আলাদা হয়, শেষ সিডিটা একদম আলাদা হয়। আপনি কি কি সাক্ষ্য প্রমাণ পেলেন, এমই আছে কিনা, আবার এক্সপার্ট ওপিনিয়ন আছে কিনা, এই সমস্ত তথ্যগুলো শেষ সিডিতে থাকে। আর প্রথম সিডিতে কি থাকে, একদম চোখ বন্ধ করে এফআইআর এ যা যা থাকে এগুলো তো থাকেই। প্রথম সিডিতে ঘটনাস্থলে গমন, তদারকি অফিসারের সাথে সাহায্য, বিভিন্ন বিষয়গুলো প্রথম সিডিতে থাকে। সুন্দর করে পাবেন, একদম তদন্ত নির্দেশিকায় লেখা আছে। তারপর আমি ক্লাসের শেষে চেষ্টা করব আপনাদেরকে দিয়ে দেওয়া। আচ্ছা, তাহলে এইরকম প্রশ্ন দিতে পারে, কিন্তু ব্যতিক্রমী প্রশ্ন। আপনি সিআরপিসি বই খুঁজেও পাবেন না যে প্রথম সিডিতে কি কি বিষয়গুলো লিপিবদ্ধ করা থাকে। এগুলো আমরা তদন্ত নির্দেশিকা থেকে পাবো। আচ্ছা, এবার আমরা 172 ধারা পড়েছিলাম। তাহলে তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্তের অগ্রগতি সংক্রান্তে প্রতিদিন যে বিবরণটা লেখেন সেটাই হলো সিডি। কি কি থাকে, মামলা তো মেজার প্রাপ্তির সময় তারিখ, মামলার তদন্ত শুরু তদন্ত শেষ, কোন কোন স্থান পরিদর্শন করলেন, কি কি পরিস্থিতি পাওয়া গেল। আচ্ছা, 172, 263, 64 দিলে হবে, 68, 442 দিতে পারলে আরো ভালো। আচ্ছা, তারপরে পড়লাম পুলিশ রিপোর্ট, তাই না? পুলিশ রিপোর্ট কত প্রকার ও কি কি, পুলিশ রিপোর্টের ভিতরে কি কি থাকে। অধিকতর তদন্তের জন্য ম্যাজিস্ট্রেট বা ঊর্ধ্বতন কর্মকর্তা নির্দেশ দিতে পারেন। যাই হোক না কেন, পরবর্তীতে আবার বিজ্ঞ আদালতে তদন্ত সাপেক্ষে পুলিশ রিপোর্ট দাখিল করতে হবে। কখন তদন্তের পুনরুজ্জীবিতকরণ করা যায়, 173-এর 3-এর খ ধারা মোতাবেক আমরা দেখি তদন্তের পুনরুজ্জীবিতকরণ। আবার প্রবিধান 277-এও একই রকম আলোচনা আছে। পুলিশ রিপোর্ট দাখিলের পর যদি মামলার কোনো তথ্যসূত্র পাওয়া যায়, অথবা ম্যাজিস্ট্রেটও যদি মনে করেন যে না, এই মামলার তদন্ত হওয়া উচিত, আরো তদন্ত হওয়া উচিত, সেই ক্ষেত্রে কিন্তু আবার এই তদন্তটা করা হয়। আচ্ছা, এভাবে মামলা নিষ্পত্তি হওয়ার পর পুনরায় সেই মামলাটাকে নতুন করে তদন্তের যে বিষয়, এটাকেই বলা হয় তদন্তের পুনরুজ্জীবিতকরণ। আবার 173-এর 4-এ বলছে নকল সরবরাহ করবে আসামি, যদি চায় আসামিকেও ম্যাজিস্ট্রেট কি করতে পারে, বিচার শুরু হওয়ার পূর্বে পুলিশ রিপোর্টের নকল পাবে। তাহলে দেখেন, আমি একজন তদন্তকারী কর্মকর্তা, আমি মামলার চার্জশিট দিলাম, আসামিদের বিরুদ্ধে কি কি লিখলাম, আসামিরা এগুলো চাইলে পড়তে পারবে, হ্যাঁ, এই অধিকার আছে তার। সে চার্জশিটের কপিটা ম্যাজিস্ট্রেটের নিকট থেকে সংগ্রহ করতে পারবেন এবং ম্যাজিস্ট্রেট এটা সরবরাহ করবেন। এটা একটু বেসিক জানলেই হয়। 174 ধারা যাব, ও আচ্ছা, 173-এর আবার ক খ পড়েছিলাম আমরা। 173-এর ক খ নতুন যে সংযোজনী এসেছে, খুবই গুরুত্বপূর্ণ। অনেকগুলো বিষয় আমরা জানতে পারলাম। অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন কিভাবে দাখিল করবে, কারা অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন চায় এবং কতদিনের মধ্যে দাখিল করতে হয়, এইটুকু জানলেই আর কি হবে। আবার কোনো অপরাধী ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া না যায় তদন্ত প্রতিবেদনে, তখন আদালত আবার ওই ব্যক্তিকে অব্যাহতি দিতেও পারবে। 173-এর কয়ে হলো তদন্ত প্রতিবেদন, আর ক্ষয়ে হলো সময়সীমা সংক্রান্ত আলোচনা, অথবা তদন্তকারী কর্মকর্তা যথাযথভাবে যদি তদন্ত না করেন তার বিরুদ্ধে ব্যবস্থা। এই হলো 73-এর ক খ। আচ্ছা, এরপরে আমরা আজকের ক্লাসে যাব, মানে 174 থেকে আমাদের ক্লাস শুরু হবে। 174 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। কেন, অপমৃত্যু কাকে বলে, অপমৃত্যু মামলার তদন্ত প্রক্রিয়া আলোচনা করুন, এরকম প্রশ্ন আপনাদের সালে আসছে অলরেডি। আবার সুরতাল রিপোর্ট কাকে বলে, সুরতাল রিপোর্ট প্রস্তুত বা প্রণয়নের কৌশল আলোচনা করুন, এরকম প্রশ্ন আসছে, তাই না? এই অপমৃত্যু বা সুরতাল বা অস্বাভাবিক মৃত্যু কাকে বলে, কোন কোন মৃত্যুগুলো অস্বাভাবিক মৃত্যু বলে বিবেচিত হবে, ফাঁসিতে ঝুলে পানিতে ডুবে মৃত্যুর লক্ষণ সমূহ আলোচনা করুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অস্বাভাবিক মৃত্যুর সংবাদ পেলেন কি কি ব্যবস্থা গ্রহণ করবেন আলোচনা করুন। দেখেন কতগুলো লিখিত প্রশ্নের কথা বললাম।
তো এই একটা ধারা থেকেই আপনাকে এই প্রশ্ন, সবগুলো প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে কিভাবে লিখতে হবে? যেমন ধরেন ফাঁসিতে ঝুলে বা মৃত্যুর যে কারণগুলো, এগুলো আপনারা একবার রিডিং করলেই 2-4 লাইন লিখে দিতে পারবেন। আত্মহত্যামূলক ফাঁসি, হত্যামূলক ফাঁসি কেমন হয়, সব কিন্তু প্রবিধান 299, ফৌজদারি কার্যবিধি 174 ধারার আলোচনা। ধারা বা বিধিগত পার্থক্য নাই, অন্য কোনো চিন্তাও করতে হবে না, কিন্তু আপনি একই রকম করে সব প্রশ্নের উত্তর দিতে পারবেন। যে প্রশ্নে যা চাইবে আপনাকে সেভাবেই উত্তর লিখতে হবে। আসেন দেখি আমরা 174 ধারায় কি বললো। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা ক্ষমতাপ্রাপ্ত, সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বলা আছে, আমরা এমনি ক্ষমতাপ্রাপ্ত পড়বো। তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা বা পুলিশ অফিসার তিনি যদি সংবাদ পান কোন ব্যক্তি আত্মহত্যা করেছে, তাহলে প্রথম আত্মহত্যা করলো ব্যক্তি, প্রাণী, যন্ত্র, দুর্ঘটনা। তাহলে কেবলমাত্র ব্যক্তি, প্রাণী, যন্ত্র, দুর্ঘটনা দিয়েই হবে, আর কিছু হতে পারে না, আরো বহু কাহিনী হতে পারে। তাহলে কোনো ব্যক্তি আত্মহত্যা করলে ব্যক্তি, প্রাণী, যন্ত্র, দুর্ঘটনায় যদি মৃত্যুবরণ করে অথবা এমন ভাবে মারা যায় যার ফলে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ হয় যে কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করেছে, মানে তাকে খুন করা হয়েছে, সোজা কথা। এরকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবশ্যই সংবাদটা ম্যাজিস্ট্রেটকে অবগত করবেন, নিজে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হবেন। আচ্ছা, এই হলো প্রথম কার্যক্রম। এবার যদি প্রশ্ন আসে যে অস্বাভাবিক মৃত্যু কাকে বলে, তখন কিভাবে লিখবেন? এখান থেকে একটু লেখার চেষ্টা করবেন। বই থেকে লিখলে হয় কি আপনার প্রশ্নটা একটু ভারত্ব পায়। আপনি প্রথমেই লিখবেন যে অস্বাভাবিক মৃত্যু বলতে প্রাকৃতিক নিয়মের বাইরে যে মৃত্যুগুলো সংঘটিত হয়, যেমন কোনো ব্যক্তি আত্মহত্যা করলে, ব্যক্তি, প্রাণী, যন্ত্র দুর্ঘটনায় পতিত হলে অথবা এমন পরিস্থিতিতে মৃত্যুবরণ করলে যাতে করে কি পাওয়া গেল না, মনে হচ্ছে, সন্দেহ হচ্ছে ওই ব্যক্তি কারো দ্বারা খুন হয়েছেন অথবা ওই ব্যক্তির বিরুদ্ধে আমলযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে, এই ধরনের মৃত্যুকে অস্বাভাবিক মৃত্যু বলে। তাহলে কিরকম হলো উপস্থাপনটা? আচ্ছা, এরকম করে প্রশ্নগুলো আমরা লেখার চেষ্টা করব। হ্যাঁ, তাহলে জানলাম, প্রথমেই বললো অপমৃত্যু যদি সংঘটিত হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে রওনা হবেন। তার আগে কি করবেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটকে বিষয়টা অবগত করবেন। আচ্ছা, ধরে নিলাম তিনি পৌঁছে গেলেন, যাওয়ার পরে তার কি কার্যক্রম? যেহেতু মৃত ব্যক্তি, এই মৃত ব্যক্তিকে শনাক্তকরণের জন্য আবার ওখানে মানুষের প্রয়োজন, তিনি কে, তার পরিচয় কি। তো এই জন্য 2জন গণ্যমান্য সাক্ষীর উপস্থিতিতে তার সুরতাল রিপোর্ট প্রস্তুত করবেন। এইখানে দেখেন এক কথায় বলা হলো যে তার সুরতাল রিপোর্ট প্রস্তুত করবেন। সুরতাল রিপোর্টটা কিভাবে তৈরি করবেন, সুরতাল রিপোর্টে কোন কোন বিষয়গুলো উল্লেখ থাকে, এগুলো কি স্পষ্ট করে দেওয়া আছে? এগুলো কিন্তু বলা নাই, এগুলো আপনাকে সুন্দর করে গাইড বই থেকে সাহায্য নিয়ে এগুলো মুখস্থ করে ফেলতে হবে, রেডি করে রাখতে হবে একদম, যে সুরতাল রিপোর্টে কোন কোন বিষয়গুলো উল্লেখ থাকবে, মৃতদেহের বর্ণনা কিভাবে আপনি সুরতাল রিপোর্টে উল্লেখ করবেন। আচ্ছা, ধারার ভেতরে এত কিছু বলার মতন সুযোগ কিন্তু থাকে না। হ্যাঁ, কিন্তু আপনাকে আবার কি কি প্রেক্ষাপট, কি কি প্রশ্ন আসতে পারে এটাও আবার জানতে হবে। তাহলে প্রথমেই দেখলাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওনা হলো অথবা ম্যাজিস্ট্রেটকে অবগত করলো, ম্যাজিস্ট্রেট নিজেও কিন্তু যেতে পারবেন, তিনিও সুরতাল করার জন্য ক্ষমতাবান, আমরা একটু পরেই দেখবো। তো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 2 বা ততোধিক গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে মৃতদেহ হেফাজতে গ্রহণ পূর্বক পা থেকে মাথা পর্যন্ত আপাত দৃষ্টিতে, আপনি তো আর ডাক্তার না তাই না, আপনার চোখে যা মনে হয়, তাহলে আপাত দৃষ্টিতে ওই ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে যে রিপোর্টটা প্রস্তুত করেন সেই রিপোর্টকে বলা হয় সুরতাল রিপোর্ট। তাহলে সুরতাল রিপোর্টের সংজ্ঞা আসলে কিভাবে লিখবো বুঝতে পারলাম? নাই কোথাও সংজ্ঞা, এগুলো আপনাকে সুন্দর করে বানিয়ে লিখতে হবে। আচ্ছা, তাহলে সুরতাল রিপোর্টে কি থাকে? কোন মৃত ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে আপাত দৃষ্টিতে সকল বর্ণনা পুঙ্খানুপুঙ্খানু ভাবে দিয়ে একটা রিপোর্ট প্রস্তুত করা হয়, এটাকেই সুরতাল। পাশাপাশি আমরা ইংরেজিটাও জেনে রাখবো, ইনকোয়েস্ট রিপোর্ট। কি রিপোর্ট? ইনকোয়েস্ট রিপোর্ট মানে কিন্তু কি সুরতাল রিপোর্ট। আচ্ছা, সুরতাল রিপোর্ট আর ময়না তদন্ত রিপোর্ট কি একই নাকি? এক নয়। সুরতাল রিপোর্ট কিন্তু আলাদা, ময়না তদন্ত কে করেন? ডাক্তার করেন। সুরতাল রিপোর্ট প্রস্তুত কে করেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার। তাহলে এটাও একটা এমসিকিউ এরকম দিতে পারে যে সুরতাল রিপোর্ট কে প্রস্তুত করেন? পুলিশ অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট, এই 3 ব্যক্তি হতে পারে। পোস্টমর্টেম রিপোর্ট তৈরি করেন কে? সিভিল সার্জন অথবা ময়না তদন্তকারী ডাক্তার। যেটাই থাকুক না কেন পরে বুঝে শুনে আমরা উত্তর দেব। আচ্ছা, তাহলে মৃতদেহের বর্ণনা নিয়ে আপনি সুরতাল রিপোর্ট প্রস্তুত করলেন। এরপরে এখানে একটু শর্ত আছে, সেটা হলো শত্রুর তৎপরতায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে ম্যাজিস্ট্রেটকে অবগত করার দরকার নাই, মানে ম্যাজিস্ট্রেটকে সংবাদ না দিয়ে কখন সুরতাল রিপোর্ট প্রস্তুত করা যায়। এরকম যদি প্রশ্ন হয় যে কোনো ব্যক্তির
মৃত্যু সংঘটিত হলো, এই মৃত্যুর সংবাদ দিয়ে মানে অস্বাভাবিক পরিস্থিতিতে তিনি মৃত্যুবরণ করলেন, কিন্তু ম্যাজিস্ট্রেটকে না জানিয়েও কখন সুরতাল রিপোর্ট প্রস্তুত করা যায়। তাহলে আমরা জানলাম 174 ধারা সিআরপিসি তে বলা আছে, কোনো ব্যক্তি যদি শত্রুর তৎপরতায় মৃত্যুবরণ করেন তাহলে ম্যাজিস্ট্রেটকে জানানোর প্রয়োজন নাই, সরাসরি সুরতাল রিপোর্ট পুলিশ অফিসার সেখানে গমন করবেন, লাশ হেফাজতে নেবেন, স্বাভাবিক নিয়ম অনুযায়ী সুরতাল রিপোর্ট প্রস্তুত করবেন। এই সমগ্র আলোচনাগুলো ছিল 174-এর 1। বুঝতে পারছি? আচ্ছা, সঙ্গে আমরা প্রবিধান 299 বিধিটা অবশ্যই জানবো এবং ব্যবহার করব। 299 আবার বলা আছে, এভাবে কোনো অপমৃত্যু সংঘটিত হলে আমলযোগ্য অপরাধের মতো করেই একটা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট হবে, অথবা একটা বোধগম্য অপরাধের একটা রিপোর্ট থানায় দাখিল করতে হবে। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম আমলযোগ্য অপরাধের মতোই বা বোধগম্য অপরাধের মতোই বিপি ফর্ম নাম্বার 48-এ একটা রিপোর্ট পেশ করতে হয়। এটা কিন্তু আবার ভিন্ন হবে, হ্যাঁ, একদম সরাসরি নর্মাল মামলা বা নিয়মিত মামলা হয় না, একটু ভিন্ন হয়, তবে একই রকম ভাবে একটা রিপোর্ট প্রস্তুত হবে। আচ্ছা, এই ছিল একের আলোচনা, প্রবিধান 299। এরপরে আমরা 2-এ যাব। 2-এ বলেছি কে কে কি করতে পারে, এই সুরতাল রিপোর্ট প্রস্তুত করতে পারেন না, দুঃখিত আমি, সুরতাল রিপোর্ট প্রস্তুত করার পর কার নিকটে প্রেরণ করবেন? সুরতাল রিপোর্ট প্রস্তুত করার পর সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে, সাক্ষীদের স্বাক্ষর নিয়ে জেলা ম্যাজিস্ট্রেটের নিকটে প্রেরণ করতে হবে। তাহলে প্রথমেই সকল কার্যক্রম 174-এর 1-এই বললো সুরতাল রিপোর্ট কাকে বলে, অপমৃত্যু কাকে বলে, কিভাবে রিপোর্ট তৈরি করবে, সাক্ষীদের উপস্থিতিতে তৈরি করবে, সকল কার্যক্রম একই সম্পন্ন হলো। শত্রুর তৎপরতায় মৃত্যুবরণ করলে ম্যাজিস্ট্রেটকে জানানোর প্রয়োজন নাই। আর 2-এ বললো রিপোর্টটা কার নিকটে প্রেরণ করতে হবে, জেলা ম্যাজিস্ট্রেটের নিকটে রিপোর্ট প্রেরণ করব। আচ্ছা, এরপরে আসেন 3টা একটু দেখবো। যদি মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ হয় তখন কি করবে? মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ হলে অবশ্যই সিভিল সার্জনের নিকটে প্রেরণ করবে পোস্টমর্টেম পরীক্ষার জন্য। আর কিভাবে আমরা লাশ প্রেরণ করি, অলরেডি আমরা প্রবিধান 303-4 বিধিতে পড়েছি, তাই না? 304 লাশ প্রেরণের পদ্ধতি, কনস্টেবলের মারফত লাশ কিভাবে প্রেরণ করবেন, পিআরবি আমরা অলরেডি পড়ে আসছি। আচ্ছা, এবার আসেন, সবসময় কি আপনাকে আপনাকে পোস্টমর্টেম করাতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা আছে কিনা? পুলিশ অফিসারকে অনেক বড় ক্ষমতা দেওয়া হয়েছে, এটাকেই বলে পুলিশের ডিসক্রিশন। আপনারা যদি ভাষ্যটা দেখেন, লেখা আছে পুলিশ অফিসার কোন লাশের পোস্টমর্টেম করাবেন কি করাবেন না এই সিদ্ধান্তটা তিনি নিতে পারেন। আবার অনেক সময় দূরত্ব, অবস্থা, প্রাকৃতিক পরিবেশ সকল কিছুর উপর ভিত্তি করে লাশ পোস্টমর্টেম পর্যন্ত পাঠাতে পাঠাতে যদি লাশ পচে গলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়, তখন আবার পুলিশ অফিসার এটা পোস্টমর্টেম না করেই সৎকারের নির্দেশ দিতে পারবেন, বা কি করবেন, এটা লাশের পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে পারবেন। মানে পোস্টমর্টেম ছাড়াও অন্যান্য সকল ব্যবস্থা গ্রহণ করা যাবে, যদিও ম্যাজিস্ট্রেটের অনুমোদন লাগে লাশ সৎকারের জন্য। 310 বিধিতে আমরা পড়ি, প্রবিধান 310-এ দেখি লাশ সৎকারের খরচ বা এগুলো ম্যাজিস্ট্রেট বহন করে। আছে তো, তাহলে এই যে পুলিশ অফিসার পোস্টমর্টেম করাবেন কি করাবেন না এই সিদ্ধান্ত নিতে পারেন, এই সিদ্ধান্তটাকেই বলে পুলিশের ডিসক্রিশন। ছবি তুলে দিব এখন আমি। আচ্ছা, তাহলে জানতে পারলাম এই 3টা ধারা মোটামুটি বেশি গুরুত্বপূর্ণ, 3টা উপধারা 174-এর 1, 2, 3। তাহলে একে জানলাম আমরা, কোন ব্যক্তি আত্মহত্যা করলে, ব্যক্তি প্রাণী যন্ত্র দুর্ঘটনায় পতিত হলে, অথবা এমন পরিস্থিতিতে মৃত্যুবরণ করলে যাতে করে সন্দেহ হয় কেউ আমলযোগ্য অপরাধ করেছে, জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবগত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে যাবেন, বা তদন্তকারী কর্মকর্তা যিনি ক্ষমতাবান তিনি ঘটনাস্থলে যাবেন, লাশ হেফাজতে নিবেন, সাক্ষীদের উপস্থিতিতে ভাঙা মচকা ক্ষত, শরীরে আঁচড়ের দাগ থাকলে সকল বর্ণনা পুঙ্খানুপুঙ্খভাবে দিয়ে সুরতাল রিপোর্ট প্রস্তুত করবেন, সুরতাল রিপোর্টে সাক্ষীদের স্বাক্ষর নিবেন। এই সকল কার্যক্রম। শত্রু তৎপরতায় মৃত্যুবরণ করলে ম্যাজিস্ট্রেটকে জানানোর প্রয়োজন নেই। 2-এ বললো রিপোর্টটা জেলা ম্যাজিস্ট্রেটকে প্রেরণ করতে হবে। 3-এ বললো লাশ যদি মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ থাকে লাশটি পোস্টমর্টেমের জন্য সিভিল সার্জনের নিকটে প্রেরণ করতে হবে। আচ্ছা, এই পর্যন্তই থাকলো। এরপরে আসেন 5, 4টা তো বাতিল, 5টা একটু দেখবো। 5-এ বলেছে কারা কারা এই যে সুরতাল রিপোর্ট প্রস্তুত করতে পারবে বা অপমৃত্যু মামলা তদন্ত করতে পারবে। তাহলে জেলা ম্যাজিস্ট্রেট এবং সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটও পারবে। এই 174-এ, আচ্ছা, এখান থেকে এইটুকু জানলেই হবে। পাশাপাশি প্রশ্নগুলো কিরকম হয় এগুলোর উত্তর রেডি করে ফেলবেন। আচ্ছা, 175 দ্বারা আমরা দেখবো অপমৃত্যু মামলা সম্পর্কে তদন্তকারী কর্মকর্তা কি করতে পারবে, সমন দিয়ে সাক্ষী ডাকতে পারবে। আচ্ছা, এবার আসেন একটু পার্থক্যগুলো পরিষ্কার করে দেই। 103 ধারা তল্লাশির সময় সাক্ষী ডাকবেন, 103-এ
তদন্তকালে সাক্ষী রাখবেন 160-এ। আবার অপমৃত্যু মামলার ক্ষেত্রে সুরতাল রিপোর্ট প্রণয়নের ক্ষেত্রে আপনি সাক্ষী রাখতে পারবেন 175 ধারা মোতাবেক। বুঝতে পারলাম? তাহলে কখন কোন পরিস্থিতিতে সাক্ষী তলব করবেন, কত ধারার বিধান মোতাবেক যদি এভাবে আসে আমরা এভাবে সুন্দর করে লিখবো। বা পুলিশ অফিসারের সমন দানের ক্ষমতা 4টা ধারা ব্যবহার করা যায়, 94, 103, আরেকটা কি বললাম 160, 175। 94 কেন? দলিলপত্র দাখিলের জন্য ওসি নিজেও সমন দিতে পারে। ধরেন এরকম প্রশ্ন আসলো, পুলিশ অফিসার আসছে আপনাদের পরীক্ষায়, যে পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে সমন দিতে পারেন, 4টা ধারা লিখলেই যথেষ্ট, তাই না? 94 ধারা মোতাবেক দলিলপত্র দাখিলের জন্য সমন দিতে পারেন। এরপরে চলে যাবেন 103 ধারা মোতাবেক তল্লাশিকালে উপস্থিত থাকার জন্য সমন দিতে পারেন। এরপরে 160-এ ঘটনা সম্পর্কে অবগত যে কোনো ব্যক্তিকে নোটিশ দেওয়ার জন্য ক্ষমতাবান। 161, আচ্ছা দুঃখিত আমি 161, তারপরে 175, এখানে অপমৃত্যুর ক্ষেত্রেও কোনো ব্যক্তিকে সাক্ষী দেওয়ার জন্য, অপমৃত্যুর ক্ষেত্রে 160, 61, আচ্ছা অপমৃত্যুর ক্ষেত্রে কোনো ব্যক্তিকে সাক্ষীতে উপস্থিত থাকার জন্য লিখিতভাবে সমন দিতে পারেন। 160-এ ডাকে, 161-তে আসে বা জেরা করে। আচ্ছা, তাহলে এই 4টা ধারা দিলে আপনার একটা লিখিত প্রশ্ন হয়ে গেল। এইভাবে প্রশ্নগুলো আমরা সাজাবো। তাহলে দেখেন কোথা থেকে ধারা নিয়ে প্রশ্নগুলোর উত্তর দিতে হয়। এই জন্য বলি যে ধারা পড়া আর প্রশ্নের উত্তর রেডি করা কিন্তু এক জিনিস নয়। এর পরের ধারায় যাব আমরা 176 ধারা। এখান থেকে এইটুকু নিলেই হবে, 175 থেকে শুধু এইটুকু পড়লেই হবে। 176 ধারা খুবই গুরুত্বপূর্ণ ধারা। এখানে বলা আছে কবর থেকে লাশ উত্তোলনের পদ্ধতি, পাশাপাশি পুলিশ হেফাজতে অপরাধী কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে সেক্ষেত্রে কে সুরতাল রিপোর্ট প্রস্তুত করতে পারবেন। প্রথমেই আমরা জানলাম জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট 174-এর 5 ধারা মোতাবেক তারাই কিন্তু সুরতাল রিপোর্ট প্রস্তুতের জন্য ক্ষমতাবান। আচ্ছা, 176-এ বলছে পুলিশ হেফাজতে থাকাকালীন যদি কোনো ব্যক্তি মারা যায় সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার 2জন ব্যক্তিকে জানাবে, ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, 2জন ব্যক্তিকে ঘটনা সম্পর্কে অবগত করবেন। ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে আসবেন, পুলিশ অফিসারের অনুষ্ঠিত তদন্ত ছাড়াও তিনি তদন্ত করতে পারবেন। 176-এর 1 প্রবিধান 302-এর খ বিধি। তাহলে 302-এর সঙ্গে আমরা পড়েছিলাম 176-এর 1, অর্থাৎ পুলিশ হেফাজতে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে তার সুরতাল রিপোর্ট প্রণয়ন বা সংশ্লিষ্ট ঘটনা তদন্ত পদ্ধতি আলোচনা করুন। তাহলে ম্যাজিস্ট্রেট আসবেন, পুলিশ অফিসারও তদন্ত করতে পারবে, তবে হ্যাঁ ম্যাজিস্ট্রেটই সাধারণত এগুলো তদন্ত করে থাকে। তাহলে বুঝতে পারলাম পুলিশ হেফাজতে আসামি মারা গেলে করণীয় কি। সর্বপ্রথম কাজ হবে ম্যাজিস্ট্রেটকে সংবাদ দেয়া, ঊর্ধ্বতন অফিসারকে সংবাদ দেয়া, ম্যাজিস্ট্রেট আসবেন, সুরতাল রিপোর্ট প্রস্তুত সহ তদন্তের অন্যান্য কার্যক্রম গ্রহণ করবেন। তারপরে আপনি তদন্তের বাকি অংশ দিতে পারেন। যে কোনো পুলিশ অফিসারের নিকটে তদন্তের দায়িত্ব অর্পণ করলে তিনি আমলযোগ্য অপরাধের ন্যায় তদন্ত করবেন, ওই ব্যক্তির আত্মহত্যা করার মতো কোনো কিছু ছিল কিনা এগুলো আপনি সুন্দর করে গুছিয়ে লিখবেন। আচ্ছা, এবার আসেন কবর থেকে কখন লাশ উত্তোলন করা যায় বা কবরস্থ লাশ কে উত্তোলন করতে পারেন। একইভাবে জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট তারা কোনো ব্যক্তির মৃত্যু সম্পর্কে সন্দেহ দেখা দিলে কবর থেকে লাশ উত্তোলন করতে পারেন। প্রবিধান 303 বিধি, তাহলে 176-এর 1, 302, 176-এর 2, 303 এগুলো কিন্তু আপনাকে বিধানগুলো মানে প্রবিধানগুলোর সাথে সাথে ধারার সাথে সাথে ব্যবহার করা শিখতে হবে। হ্যাঁ, তাহলে 176-এর 1, 302 পড়লাম আমরা। 176-এর 1, 302 কখন? যদি পুলিশ হেফাজতে কোনো ব্যক্তি মৃত্যুবরণ করেন তার সুরতাল ব্যতীত অন্যান্য কার্যক্রমগুলো পুলিশ অফিসারের তদন্ত বাদ দিয়েও ম্যাজিস্ট্রেট তদন্ত করবেন। আর কবর থেকে লাশ উত্তোলনের ক্ষমতা কার? জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট। কেন কেন লাশ উত্তোলন করবেন? মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ দেখা দিলে। পুলিশ অফিসার কি কবর থেকে লাশ উত্তোলন করতে পারেন? এক কথায় উত্তর না, পারেন না। ম্যাজিস্ট্রেটের কাছে একটা আবেদন করতে পারেন। কোনো ব্যক্তির মৃত্যু নিয়ে কারণ সন্দেহ দেখা দিলে ম্যাজিস্ট্রেটের নিকটে তিনি আবেদন প্রেরণ করতে পারবেন, ম্যাজিস্ট্রেট এসে কবরস্থ লাশ উত্তোলন করবেন। তাহলে 176-এর 2 প্রবিধান 303 বিধি এই পর্যন্তই থাকবে আমাদের গুরুত্বপূর্ণ অংশ। আমরা দ্বিতীয় অংশে প্রবেশ করব, ক্লাস চলমান। আচ্ছা, দ্বিতীয় অংশ বলতে ইনকোয়ারি এবং বিচারের বিধান। আচ্ছা, ইনকোয়ারি বিচারের স্থানও আমরা ইনকোয়ারি বিচারের স্থান পড়বো আমরা, বিধানও পাবো। তো এই অধ্যায়ে একটা জিনিস খেয়াল করেন, কোনো একটা অপরাধ যখন সংগঠন হয় তাহলে এখতিয়ারাধীন এলাকা লাগে কিনা। এখতিয়ারাধীন এলাকার মধ্যে সংগঠিত হতে হয় না। মনে করেন রংপুরে কোনো ঘটনা ঘটলো, সাধারণত ওখানকার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি তার ওখানেই কিন্তু মামলাগুলো দায়ের করা হয়।
ঘটনা যেখানে, মামলা সেখানে। তো এখানে বলছে বিচারের ক্ষেত্রে কি নিয়ম প্রযোজ্য হবে। বিচারের সময় মামলার তদন্ত আলাদা, বিচার আলাদা জিনিস না, অনুসন্ধান আলাদা জিনিস, তাই তো? তো মনে করেন আমি রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমার জুরিসডিকশনের মধ্যে কোনো ঘটনা ঘটলে আমি এটা মামলা রুজু করব, বা এখানেই মামলা রুজু হওয়ার নিয়ম। ব্যতিক্রমও আছে, তাই না? আমরা নারী শিশুতে ব্যতিক্রম দেখি, ঘটনা ঘটলে কাছাকাছি যে কোনো জায়গায় গিয়ে মামলা দায়ের করা যাবে। তো এখানে হলো বিচারের ক্ষেত্রে, বিচার মানে কি, ম্যাজিস্ট্রেটের এখতিয়ার, জিনিসগুলো বোঝেন। তাহলে বিচারের স্থান কোথায়, ঘটনা কোথায় বিচার হবে, এই সংক্রান্ত আলোচনাগুলো হলো এই 15 অধ্যায়। মোটামুটি কয়েকটা ধারা আমরা শুধু সূচি নেব, 177 থেকে 188 ধারা পর্যন্ত সূচি পড়লেই হবে। একটু যদি বোঝেন একবার, আল্লাহর রহমতে পরীক্ষার আগে আর পড়া লাগবে না, আপনারা লিখতে পারবেন ইনশাল্লাহ, এমসিকিউ আসলে দিতে পারবেন। 177 ধারা, ধারা যদি মনে নাও থাকে শুধু কি বলছে সেটা মনে রাখলেই হবে। 177, মনোযোগ দেন, কয়েকটা ধারা পড়বো আমরা। 177-এ বললো ঘটনা যেখানে, বিচার সেখানে। সোজা কথা। অর্থাৎ যে আদালতে, যেহেতু বিচারের আলোচনা হচ্ছে, যে আদালতের এখতিয়ারাধীন এলাকায় কোনো ঘটনা ঘটবে সেই আদালতেই বিচার হবে। এর ভেতরে এত কিছু আপনার দরকার নাই। তাহলে যে আদালতের এখতিয়ারাধীন এলাকায় ঘটনা, বিচার সেখানেই অনুষ্ঠিত হবে। এবার আসেন, তাহলে কি এক আদালতের বিচার অন্য আদালতে কখনোই হয় না? হয়। সরকার যদি নির্দেশ দেয় তাহলে যে কোনো দায়রা বিভাগের মামলা অন্য যে কোনো দায়রা বিভাগে এটার বিচার করা যাবে, অনুসন্ধান বিচার করা যাবে, যেহেতু দুইটাই ম্যাজিস্ট্রেটের কার্যক্রম। তাহলে বুঝলাম। 177-এ বললো ঘটনা যেখানে, বিচার সেখানে। 78-এ বললো সরকার নির্দেশ দিলে যে কোনো দায়রায় বিচার করা যাবে। 79-তে আসেন, ঘটনা একখানে ঘটলো, পরিণাম একখানে ঘটলো, তখন আপনি কি করবেন? এই সিদ্ধান্ত হলো 79 ধারা। বললো যদি কোনো অপরাধের ঘটনা রংপুরে ঘটে, ওই রোগী অসুস্থ অবস্থায় গিয়ে দিনাজপুরে মৃত্যুবরণ করে, দুই জায়গার যে কোনো জায়গায় অনুসন্ধান বিচার করা যাবে। দুইটাই তো ঘটনাস্থল, তাই না? প্রথম ঘটনাস্থল, দ্বিতীয় ঘটনাস্থল। মামলার ঘটনাস্থল কিন্তু একাধিক হতে পারে, জানেন না? মামলার ঘটনাস্থল একাধিক হতে পারে। কোনো একটা জায়গায় কাউকে নিয়ে যাওয়া হলো, আরেকটা জায়গায় লাশ গুম করা হলো, তাহলে ঘটনাস্থল একাধিক হওয়ার সুযোগ রয়েছে। আবার যদি ঘটনাস্থল নাও থাকে, পরিণাম ঘটে যায়, দুই জায়গায় যে কোনো জায়গায় বিচার করা যাবে। তাহলে মোটামুটি 3টা ধারা শিখলাম। 177-এ বললো ঘটনা যেখানে, বিচার সেখানে। 78-এ বললো সরকার নির্দেশ দিলে যে কোনো দায়রা বিভাগে বিচার করা যাবে। 79-তে বললো ঘটনা একখানে, পরিণাম আর একখানে ঘটলে দুই জায়গার যে কোনো জায়গায় বিচার করা যাবে। 180-তে বললো অপরাধের যে সহায়তা করে, মনে করেন কোনো একজন ব্যক্তি অন্য এখতিয়ারাধীন, অন্য আদালতের এখতিয়ারাধীন এলাকায় বসে আমার অপরাধে সহায়তা করলো, আমি অন্য আদালতের এখতিয়ারাধীন এলাকায়, তো যেখানেই থাকুক না কেন অপরাধে সহায়তা করার দরুন যে যে এলাকাগুলোতে অপরাধ অনুষ্ঠিত হয় সেখানেই বিচার করা যাবে। মোট কথা অপরাধের নমুনা বা সূত্রপাত থাকলেও সেখানেও কিন্তু অনুসন্ধান বিচার করা যায়। একজন ব্যক্তি, অপরাধী ব্যক্তি কি করলো, কোনো একটা নারীকে অপহরণ করলো, অপহরণ করে নিয়ে অন্য জেলার এলাকায় গিয়ে বিক্রি করে দিল, সমস্যা নাই, ইনকোয়ারি বিচার দুই জায়গাতেই করা যাবে। আচ্ছা, যে কোনো জায়গায়, দুইটার যে কোনো জায়গায় হতে পারবে। 181-তে বললো ঠক, ডাকাত, অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ, এই ধরনের যে অপরাধগুলো সম্পত্তির বিরুদ্ধে সংঘটিত হয়, এই অপরাধগুলো করার পর অপরাধী ব্যক্তি কি করে, সম্পদ নিয়ে গিয়ে অন্য আরেক জায়গায় বিক্রি করে, করে না? কোনো সম্পত্তি আত্মসাৎ করলো, করে আর ওই এলাকায় থাকে, অন্য এলাকায় গিয়ে এই সম্পত্তি বিক্রি করে দেয় অনেক সময়। তো এই ধরনের যে অপরাধগুলো সংঘটিত হয়, এই আলামত গুলো আপনি যে যে জায়গায় পাবেন সেই সেই জায়গাতে অনুসন্ধান বিচার করতে পারবে আদালত। বুঝতেছি না ঘটনা? অর্থাৎ অনুসন্ধান বা বিচারের জন্য কোন জায়গায় অনুসন্ধান করা যাবে বা বিচার করা যাবে, তো যেখানে যেখানে অপরাধ সংঘটিত হয় সেখানে সেখানেই বিচার করা যাবে। আচ্ছা, 181 গেল, 182 আসেন একটু দেখি। কোথায় অপরাধ সংঘটিত হলো আপনি জানেনই না, অপরাধের স্থান যখন অনিশ্চিত, তখন আপনি কোথায় বিচার করবেন, কোন আদালত বিচার করবেন? মনে করেন আমরা অনেক সময় দেখি নদী পথে লাশ ভেসে আসে, আসে না? তো এরকম যখন অপরাধের স্থান অনিশ্চিত হয়, লাশের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় পাওয়া যায়, তখন যে কোনো একটা জায়গায় বিচার করা যাবে। এগুলো মামলার বিচারের সুবিধার্থে এই বিধানগুলো তারা করেছে। এগুলো কেন করাচ্ছি, এমসিকিউ দিতে পারে যে কোনো একটা অপরাধ কোথায় অনুষ্ঠিত হলো, স্থান যখন অনিশ্চিত তখন কোথায় বিচার করা যাবে। স্থান যেখানে ঘটেছে সেই স্থান খুঁজে তদন্ত করে বের করে ওখানে গিয়েই বিচার করতে হবে, যেখানে পাওয়া গেল সেখানে বিচার করা যাবে? কোনোটাই সঠিক নয়, দুইটাই সঠিক। তাহলে আপনি যেখানে পেলেন সেখানেও বিচার করা যাবে, ঘটনার এই লাশের অংশগুলো যেখানে যেখানে পাওয়া গেল যে কোনো জায়গায় অনুসন্ধান বিচার করা যাবে। 183-তে বললো ভ্রমণকালে কৃত অপরাধ,
ট্রাভেল করছেন, আপনি ভ্রমণে আছেন, ওই মুহূর্তে কি কোনো একটা সুনির্ধারিত এলাকায় কোনো ব্যক্তির সুনির্দিষ্টকালীন অবস্থান করার সুযোগ আছে? নাই, কারণ সে তো গাড়িতে, হতে পারে যে কোনো বিমানে বা যে কোনো গাড়িতে ভ্রমণ করছে। তো এরকম যখন হবে, ভ্রমণের সময় কোনো অপরাধ সংঘটিত হবে, যে এলাকার এখতিয়ারাধীন এলাকায় গিয়ে অপরাধ হবে সেখানেই বিচার করা যাবে। 183। এরপরে আমরা 185টা নেব। কোথায় মামলার বিচার হবে এই নিয়ে সন্দেহ দেখা দিল। মনে করেন 4 জায়গায় আপনি অপরাধের আলামত পেলেন, 4 জায়গার মামলা তদন্ত শুরু হয়ে গেল, মামলা হয়েছে, কেউ জানে না। ধরেন পরবর্তীতে তদন্তে গিয়ে জানা গেল একই রকম মামলা আরো একটা হয়েছে। যেমন একই মামলা পিবিআইও তদন্ত করে, আবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও তদন্ত করে। তদন্ত করতে গিয়ে জানা যায় যে কি, এই মামলা আরো একটা রুজু হয়েছে। তো এরকম যখন কোথায় মামলার বিচার হবে এই ধরনের সন্দেহ দেখা দিলে কে সিদ্ধান্ত দিবে? হাইকোর্ট। এই একটা এমসিকিউ জানলেই হবে যে মামলার অনুসন্ধান বিচার নিয়ে দ্বিধাদ্বন্দ্ব বা সিদ্ধান্তজনিত সমস্যা দেখা দিলে কে সিদ্ধান্ত দিতে পারবে? হাইকোর্ট। একটু আগে আমরা একটা এমসিকিউ পড়লাম, সরকার সিদ্ধান্ত দিবে। ওটা হলো যে কোনো দায়রা বিভাগের মামলা অন্য দায়রায় বিচারের সিদ্ধান্ত দিতে পারবে সরকার, এটা সরকারের একটা ক্ষমতা। সরকার নির্দেশ দিলে যে কোনো দায়রা বিভাগে মামলার বিচার করা যায়। আর এখানে কি বললো, কোথায় বিচার হবে এটা নিয়ে যদি দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয় তাহলে হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত দিবে। এমসিকিউ দুইটা পরিষ্কার হয়েছে? তাহলে যে কোনো দায়রা বিভাগে প্রেরিত মামলা অন্য দায়রা বিভাগে বিচার করা যাবে, সিদ্ধান্ত দিবে সরকার। কোথায় বিচার হবে কিছুই বোঝা যাচ্ছে না, তখন সিদ্ধান্ত দিবে হাইকোর্ট যে না, রংপুরের আদালত আপনি এটার বিচার করেন। আচ্ছা, 188 ধারা দেখবো আমরা। 188 ধারায় বলেছে বাংলাদেশের বাইরে কৃত অপরাধ। এই যে আমরা 54-র একাদশ, 54-র আগে ছিল তো অষ্টমত, এখন কত হয়েছে? 9, 10, দশমত হয়েছে সম্ভবত। ERA। আচ্ছা, তাহলে 9, 10, 11, 9 নবমত হয়েছে। নবমত যে আমরা দেখি বাংলাদেশের বাইরে কৃত কাজ বাংলাদেশে করা হলে অপরাধ বলে গণ্য। বাংলাদেশের বাইরে এমন কাজ করে আসলেন যেটা বাংলাদেশে করা হলে অপরাধ বলে গণ্য হতো। অর্থাৎ আপনি কাতারে বসে একটা খুন করে বাংলাদেশে পালিয়ে আসলেন, বাংলাদেশে খুন করলে অপরাধ হতো না? অবশ্যই অপরাধ হতো। এইরকম বাংলাদেশের বাইরে যে অপরাধগুলো সংঘটিত হয় সেটার বিচারের বিধান বলা আছে 188 ধারা। এই ধারাটা কিন্তু লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 188। মনে করেন এমন একটা প্রশ্ন দিল, কোন ব্যক্তি বাংলাদেশের এখতিয়ারাধীন এলাকার সীমানার বাইরে বা বিদেশে কোনো অপরাধ সংগঠন করলে সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু হবে কিভাবে, বা কোন স্থানে তার মামলা রুজু হবে, তার বিরুদ্ধে বাংলাদেশের আইনগুলো কি প্রযোজ্য হবে, বা তার বিচারের বিধান আলোচনা করুন। তাহলে পেনাল কোডের 3, 4 ধারায় আপনি অলরেডি আপনাকে বলেই দিছে যে বাংলাদেশের বাইরে কোনো অপরাধ সংগঠিত করে যদি ওই নাগরিক বাংলাদেশে আসে, যেখানেই পাবেন সেখানেই তার বিচার করতে পারবেন। তাকে মামলা, অপরাধ সংগঠিত হয়েছে ধরে নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে। মনে করেন লিয়াকত ভাইয়া, সে কাতারে অপরাধ সংগঠন করলো, করে বাংলাদেশে আসলো, খুন করে বাংলাদেশে তাকে চট্টগ্রামে পাওয়া গেল, চট্টগ্রামেই খুন করেছে এটা ধরে নিয়ে তার বিরুদ্ধে মামলা করা যাবে, বিচার করা যাবে, সকল ব্যবস্থা গ্রহণ করা যাবে। তাহলে মামলা করতে পারবেন, বা পেনাল কোডের সেকশন গুলো তার উপরে প্রযোজ্য হবে বলে দিয়েছে পেনাল কোডের 3, 4 ধারা। লিয়াকত ভাইয়াকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন 54-র নবমত দিয়ে। এই এই অংশ দিয়ে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। আবার ওই ব্যক্তির বিচার করতে পারবেন সিআরপিসির 188 ধারা। বুঝতে পারলাম ধারাগুলো কিভাবে ব্যবহার হবে। তাহলে কোনো ব্যক্তি যদি বাংলাদেশের বাইরে অপরাধ করে আসে, সেই ব্যক্তির মামলা রুজু থেকে বিচারের যে নিয়মগুলো আছে আলোচনা করুন। 3 নম্বর দিল বা 4 নম্বর দিল। তাহলে আমরা এভাবে লিখবো, বাংলাদেশের বাইরে কৃত কাজ যদি করে আসে যেটা বাংলাদেশে অপরাধ বলে গণ্য হয়, ওই ব্যক্তিকে বাংলাদেশের যেখানেই পাওয়া যাবে সেখানেই তার উপরে পেনাল কোডের বিধানগুলো প্রযোজ্য হবে, পেনাল কোডের 3, 4। এরপরে তিনি যদি আমলযোগ্য অপরাধ করেন তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে 54 ধারা। তারপরে তার বিরুদ্ধে বিচারের বিধানগুলো আমরা ফৌজদারি কার্যবিধির 188 ধারা মোতাবেক দেখি, বাংলাদেশের যেখানে তাকে পাওয়া যাবে সেই এলাকাতেই তার বিচার করা যাবে। তাহলে বুঝলাম প্রশ্ন কোথা থেকে কিভাবে দিতে পারে। আচ্ছা, এই ছিল 188 ধারা। তাহলে দেখেন আমরা কি কি শিখলাম। 177, ঘটনা যেখানে বিচার সেখানে, এভাবে করে ছোট করে লিখে রাখেন। 177, ঘটনা যেখানে বিচার সেখানে। 78, সরকার নির্দেশ দিলে যে কোনো দায়রা বিভাগে বিচার করা যাবে। 79, ঘটনা একখানে পরিণাম একখানে, 2 জায়গায় বিচার করা যাবে। 80, অপরাধের সহায়তার দরুন কার্য, যেই ক্ষেত্রে অপর অপরাধের প্রেক্ষিতে অপরাধ, একটা কাজ না করলে আরেকটা কাজ হতো না, অপহরণ না হলে তাকে বিদেশে পাচার হতো না। তো একটা অপরাধের সহায়তায় যখন আরেকটা অপরাধ সংগঠিত হয়, 2 জায়গার যে কোনো জায়গায় বিচার করা যাবে। ঠক ডাকাত
অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ, বিশ্বাসভঙ্গজনিত অপরাধের দরুন এই অপরাধ সংশ্লিষ্ট মালামাল যেখানে যেখানে পাওয়া যাবে সেখানে অনুসন্ধান বিচার করা যাবে। 182, অপরাধের স্থান যখন অনিশ্চিত। স্থান অনিশ্চিত হলে যেখানে যেখানে অপরাধ সংশ্লিষ্ট আলামত পাওয়া যায় সেখানেই বিচার করা যায়। 183, ভ্রমণকালে কৃত অপরাধ। ভ্রমণকালে যে জায়গার মধ্য দিয়ে ওই ওই গাড়ি বা ওই যানবাহন যে জায়গার মধ্য দিয়ে ওই সময় থাকে বা ওই সময় অতিবাহিত হয় ওই জায়গাতেই মামলার অনুসন্ধান বিচার করা যাবে, বা যেখানে এসে থামলো, ধরেন এখানে অপরাধ সংঘটিত হলো, এখানেই অনুসন্ধান বিচার করা যাবে। আচ্ছা, 185-তে দেখলাম কোথায় অপরাধ সংঘটিত, কোথায় বিচার অনুষ্ঠিত হবে এই নিয়ে যদি দ্বিধাদ্বন্দ্ব দেখা যায়, সিদ্ধান্তহীনতা দেখা দেয়, তখন সিদ্ধান্ত দিতে পারবে হাইকোর্ট বিভাগ। আচ্ছা, এরপরে দেখলাম 188 ধারায় বলেছে বাংলাদেশের বাইরে কোনো অপরাধ সংগঠন হলে, কোনো ব্যক্তি যদি বাংলাদেশে অপরাধ সংগঠন করে বাংলাদেশে আসেন, তাহলে তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই তার মামলার বিচার করা যাবে। এই পর্যন্ত একটু আলাদাভাবে নেন। আচ্ছা, আমরা একটু 90 ধারাটা নেবো, 190 ধারাটা। হ্যাঁ, এই যে 177 থেকে 188 পর্যন্ত আমরা পড়লাম, এগুলো সব আপনাদের এমসিকিউ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। শুধু 188টা একটু জানতে হবে, যদি কোনো প্রশ্নের লেজ হিসেবে দিয়ে দেয়। বুঝতে পারলাম? আচ্ছা, 190 ধারা দিয়ে আমাদের ক্লাস আজকে শেষ হবে ইনশাল্লাহ। একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু নেন, পরীক্ষার সময় নাই। হ্যাঁ, আর কালকে আল্লাহ দিলে দেখি একদম শেষের দিকে যাওয়া যায় কিনা, রাজসাক্ষীর আগে পর্যন্ত এক নজরে একটু দেখে আসবেন। হ্যাঁ, তাহলে আরো সুবিধা হবে। 190 ধারা দেখবো ম্যাজিস্ট্রেট কিভাবে অপরাধ আমলে নিতে পারেন। গত ক্লাসে আপনাদের একটা এমসিকিউ ছিল, কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট অপরাধ জ্ঞান মতো সন্দেহ মতো অপরাধ আমলে নিতে পারেন না। এইটা প্রশ্ন দেখে অনেকেই করলেন। 190 ধারার প্রশ্ন ছিল কিন্তু, কে কি করতে পারেন না, নিজের জ্ঞান মতো অপরাধ আমলে নিতে পারেন না। আসেন সর্বপ্রথম আমরা দেখি অপরাধ কিভাবে আমলে নেয়। আপনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আপনার কাছে এসে অভিযোগ করলো, আপনি অপরাধ আমলে নিয়ে নিলেন, বা আপনি আমলে নিলেন না ঠিক, অপরাধের মামলা রুজু করলেন, তাই তো? 154, এটা একটা সিস্টেম। আরেকটা হলো কোর্টে গিয়ে সরাসরি মামলা দায়ের করে না, এটাও একটা একরকম ভাবে মামলা হয়, আমরা জানি। তো কোর্টে যেটা হয় সেটা হলো নালিশ, বর্গীয় জয়, আমরা জানি 4-এর বর্গীয় জয় বলা হয়েছে, কোর্টে গিয়ে নালিশ করা হয়। আচ্ছা, 190 ধারা আপনাকে কি বলে, কোন কোন ম্যাজিস্ট্রেটরা অপরাধ আমলে নেওয়ার ক্ষমতাবান। এই যে আপনি অনেকগুলো ম্যাজিস্ট্রেট সম্পর্কে জেনেছেন, তাদের মধ্যে কারা কারা কি ধরনের অপরাধগুলো আমলে নিতে পারে, এটা আপনাদের জানতে হবে। কেন এটা আপনাদের জানতে হবে? কারণ বিভিন্ন ভাবে প্রশ্ন দিলে এখান থেকে উত্তর করতে হবে, বা 190 ধারাটা একটা বেসিক, পরীক্ষার জন্য না লাগলেও আপনাকে জানতে হবে। তাহলে আসেন দেখি, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মূলত কয়জন? 2 জন। নাম কয়টা পড়লাম? 4টা। তাহলে চিফ জুডিশিয়াল, চিফ মেট্রোপলিটন, প্রথম শ্রেণী মেট্রোপলিটন, এই ম্যাজিস্ট্রেটগণ অথবা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারেন 3 উপায়ে। কি 3টা উপায়? কি কি? পুলিশ রিপোর্টের ভিত্তিতে। পুলিশ রিপোর্ট মানে কি? আপনি তদন্ত করে যে রিপোর্টটা দিলেন, 173, 272, 75, মনে আছে? পড়লাম যে একটু আগে। তাহলে 172, 173 প্রবিধান, 272, 275 বিধি অনুযায়ী যে পুলিশ রিপোর্টটা দিলেন, এই রিপোর্টের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে 1। আর কি? নালিশ দিলে নালিশের ভিত্তিতে পারে 2। আরেকটা হলো ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট ছাড়াও অন্য কোনোভাবে যদি সংবাদ পান তাহলেও তিনি অপরাধ আমলে নিতে পারেন। এটা একটা একরকম উপায়। তাহলে এটাকেই বলা হয় ম্যাজিস্ট্রেটের জ্ঞান মতে সন্দেহ মতে। তিনি আবার নিজের জ্ঞানে নিজেই জানতে পারলেন কোথাও কোনো অপরাধ সংঘটিত হয়েছে, তার নিজেরই সন্দেহ হলো, তিনি অপরাধ আমলে নিতে পারবেন। তো এই জন্য কি ম্যাজিস্ট্রেট হতে হবে? চিফ জুডিশিয়াল, চিফ মেট্রোপলিটন, অথবা প্রথম শ্রেণী মেট্রোপলিটন, অথবা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট হতে হবে। মোটামুটি এই 4-5 রকমের ম্যাজিস্ট্রেট এই 3 উপায়ে, কয় উপায়ে? 3 উপায়ে অপরাধ আমলে নেয়। আচ্ছা, এই পর্যন্ত একরকম কথা বললো। এরপরে বললো সরকার এবং হাইকোর্ট বিভাগ যদি আলাদা করে নির্দেশ দেয়, তাহলে বাকি ম্যাজিস্ট্রেট গুলো কই গেল? 2য় শ্রেণী, 3য় শ্রেণী, তারা কি অপরাধ আমলে নিতে পারে না? এইটাই আবার পরে ক্লিয়ার করে দিয়েছে, যদি সরকার এবং হাইকোর্ট বিভাগ কোনো আদেশ দেন অথবা তাদেরকে ক্ষমতায়ন করেন, তাহলে 2য়, 3য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক এবং খ মানে কি, পুলিশ রিপোর্ট এবং নালিশের ভিত্তিতে যে মামলাগুলো আমলে নেওয়া হয় এগুলো 2য়, 3য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারবে। কিন্তু পারবে না কোনটা? গয়ের অপশনটা কিন্তু পারবে না। দেখেন, গয়ের কথা বলা নাই, বলা আছে 1-এর ক খ, মানে উনি নালিশ পেয়ে মামলা নিতে পারবে, পুলিশ রিপোর্টের ভিত্তিতে মামলা নিতে পারবে। কে? 2য় শ্রেণী, 3য় শ্রেণী পারবে।
তাও আবার কি সরকার বা হাইকোর্ট থেকে ক্ষমতায়ন লাগবে, তারপরে তারা পুলিশ রিপোর্ট বা নালিশের ভিত্তিতে অপরাধগুলো আমলে নিতে পারবেন। আচ্ছা, এবার বলেছে সরকার আবার দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে আরেকটু ক্ষমতায়ন করলে তিনি আবার গয়ের যে অপরাধগুলো এগুলো আমলে নিতে পারেন। অর্থাৎ তিনিও সন্দেহ মতো জ্ঞান মতো অথবা অন্য কোনো ভাবে অপরাধ আমলে নিতে পারেন। তাহলে একবারে বলে দিলে কি সমস্যা ছিল? এভাবে ভেঙে ভেঙে তারা বলে দিয়েছে, বুঝতে পারলেন? তাহলে প্রথমে বললো চিফ জুডিশিয়াল, চিফ মেট্রোপলিটন, প্রথম শ্রেণী মেট্রোপলিটন, মানে চারটা নাম কিন্তু দুইটা ব্যক্তি। তারা যে কোনো অপরাধ আমলে নিতে পারেন, পুলিশ রিপোর্ট হোক, নালিশ হোক, নিজের জ্ঞান মতো হোক, সন্দেহ মতো হোক, এগুলো অন্য কোনো সংবাদের প্রেক্ষিতে হোক আমলে নিতে পারেন। এটা হলো প্রথম কথা। তারপরে বললো দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারবে না, তাদেরকে ক্ষমতা দিতে হবে, ক্ষমতা দিলে দুইটা পারবে, দুই রকম অপরাধ পারবে, নালিশ পেয়ে পুলিশ রিপোর্টের মাধ্যমে যেগুলো সেগুলো নিতে পারবে। আবার বলল সরকার যদি বিশেষভাবে ক্ষমতা দেয় তাহলে কি পারবে, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আবার জ্ঞান মতো সন্দেহ মতো মামলা আমলে নিতে পারবে, কিন্তু তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কথা কিন্তু বলা হয়নি। এই জন্য এমসিকিউটার উত্তর ছিল তৃতীয় শ্রেণী, তিনি অন্য কোনো ভাবে মামলা আমলে নিতে পারেন না। এবার এই ছিল বিচারিক ম্যাজিস্ট্রেটের ক্লাসিফিকেশন, তারা কিভাবে অপরাধ আমলে নিবে। এবার আসে নির্বাহী ম্যাজিস্ট্রেট কি অপরাধ আমলে নিতে পারে? নির্বাহী ম্যাজিস্ট্রেটও পারে। বলেছে যাই থাকুক না কেন, বিপরীত ধর্মী যাই থাকুক না কেন, যদি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সরকার সুনির্ধারিত যুক্তিসঙ্গত প্রেক্ষিতে কোনো ক্ষমতা দিয়ে থাকেন তাহলে তিনিও অপরাধ আমলে নিতে পারবেন, কিন্তু হ্যাঁ, বিচারের জন্য আবার বিচারিক আদালতে যেন প্রেরণ করেন। আপাতত অপরাধ আমলে নেন সবগুলো অপরাধেই তিনি আমলে নিতে পারবেন, কিন্তু অন্য কাউকে বিচারের জন্য বলা হয়েছে যে এই অপরাধগুলো বিচারার্থে গ্রহণ, মানে কেবল আমলে নেওয়া বা বিচারের জন্য নিতে পারবেন, কিন্তু উপযুক্ত এখতিয়ারাধীন আদালতে বিচারের জন্য সেটা পরবর্তীতে প্রেরণ করতে হবে। তাহলে কোন ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে? বিচারিক, নির্বাহী, ক ও খ দুইটাই, সবাই পারে যদি তাদেরকে ক্ষমতা দেয়া হয়। নর্মালি কে কে পারে? বিচারিক ম্যাজিস্ট্রেট সবাই পারে, নির্বাহী ম্যাজিস্ট্রেট পারতে গেলে তাকে সরকারের ক্ষমতা লাগবে, এছাড়া তিনি পারবেন না। তাহলে ঘটনাগুলো বুঝতে পারলাম। প্রথমে বললো চিফ জুডিশিয়াল, চিফ মেট্রোপলিটন, প্রথম শ্রেণী মেট্রোপলিটন, তারা পুলিশ রিপোর্ট, নালিশ, নিজের জ্ঞান মতো সন্দেহ মতো বা অন্য কোনো সংবাদের প্রেক্ষিতে অপরাধ আমলে নিতে পারে। তারপরে বলল সরকার যদি হাইকোর্ট বিভাগ যদি ক্ষমতা দেয়, দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটও প্রথম দুইটা ওই দুই উপায়ে মামলা আমলে নিতে পারবে, কিন্তু দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে সরকার ক্ষমতা দিলে তিনি আবার নিজের জ্ঞান মতো সন্দেহ মতেও মামলা আমলে নিতে পারবে। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কথা বলা হয়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও অপরাধ আমলে নিতে পারবে, তবে আমলে নেওয়ার পর বিচারের জন্য বিচারিক আদালতে প্রেরণ করবেন। এই হলো 190 ধারা। আশা করি বুঝতে পেরেছেন। একা একা পড়লে কষ্ট হবে, এখন আপনারা শুনলেন, এখন একটু পড়লে সোজা মনে হবে। শোন, এই ধারাটাকে 190 ধারাকে বলা হয় টেকিং কগনাইজেন্স, মানে অপরাধ আমলে নেয়া। হ্যাঁ, তাহলে অপরাধ আমলে নেয়ার ধারা কত ধারা? ফৌজদারি কার্যবিধির 190 ধারা। আসেন আমরা একটু কি কি পড়লাম। 176 ধারা, আজকে কত থেকে শুরু হয়েছে? 174 ধারা থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে। অপমৃত্যু সংক্রান্তে কোন কোন নিয়মগুলো প্রযোজ্য বা কিভাবে অপমৃত্যু মামলা রুজু করবে, মামলার ঘটনাস্থলে রওনা হবে, তদন্ত করবে, ম্যাজিস্ট্রেটকে অবগত করবে, কখন ম্যাজিস্ট্রেটকে জানানোর প্রয়োজন নেই, শত্রুর তৎপরতায় মৃত্যু হলে ম্যাজিস্ট্রেটকে জানানোর প্রয়োজন নেই। তারপরে সুরতাল রিপোর্ট প্রস্তুত করা হলো দুইজন সাক্ষীদের উপস্থিতিতে। সুরতাল রিপোর্টটা জেলা ম্যাজিস্ট্রেটের নিকটে প্রেরণ করা হলো। মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ হলে ময়না তদন্তের জন্য লাশ প্রেরণ করা হলো সিভিল সার্জনের নিকট। আচ্ছা, অবস্থার দূরত্ব পরিবেশের কারণে লাশ যদি সিভিল সার্জনের নিকটে প্রেরণ করার প্রয়োজনীয়তা না থাকে, পুলিশ অফিসার লাশ প্রেরণ না করলেও সমস্যা নাই। আচ্ছা, 174 দ্বারা জানলাম প্রবিধান 299। 175-এ দেখলাম এই সুরতাল রিপোর্ট বা অপমৃত্যু মামলার তদন্তের ক্ষেত্রে না, অপমৃত্যু মামলার তদন্তের ক্ষেত্রে সাক্ষীদেরকে সমন দিয়ে ডাকতে পারবেন তদন্তকারী কর্মকর্তা বা সংশ্লিষ্ট ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার। 176 থেকে পড়লাম কোন ব্যক্তি যদি পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করেন, পুলিশ অফিসার কর্তৃক অনুষ্ঠিত সুরতাল বা তদন্ত ব্যতীত ম্যাজিস্ট্রেট কর্তৃক তদন্ত অনুষ্ঠিত হবে। অবগত করতে হবে দুইজন ব্যক্তিকে, পুলিশ সুপার স্যারকে, ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। কবরস্থ লাশ উত্তোলন করার ক্ষমতা 176-এর 2 প্রবিধান 303। আর পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করলে 176-এর 1 প্রবিধান 302। 302-এর খ লিখবেন সরাসরি। আচ্ছা, এরপরে 176 এই পর্যন্তই গুরুত্বপূর্ণ বা 14 অধ্যায় শেষ হলো। এরপরে আমরা দেখলাম কিছু ছোট ছোট ধারা দেখলাম যেগুলো শুধু
আমাদের জানলেই হবে। ঘটনা যেখানে, বিচার সেখানে করা যাবে। সরকার নির্দেশ দিলে যে কোনো দায়রা বিভাগে বিচার করা যায়। অপরাধের সহায়তা, ঘটনা একখানে পরিণাম একখানে, দুই জায়গায় বিচার করা যাবে। অপরাধের সহায়তার দরুন অন্য কোনো অপরাধ সংগঠিত হলে যে যে এলাকাগুলো যুক্ত হবে সকল এলাকায় অপরাধের অনুসন্ধান বিচার করা যায়। ঠক ডাকাত এই ধরনের অপরাধের ক্ষেত্রে যেখানে যেখানে মামলার আলামত গুলো পাওয়া যায় সেখানেই বিচার অনুসন্ধান বা বিচার করা যাবে। ভ্রমণকালে কৃত অপরাধের ক্ষেত্রেও একই বিধান, অর্থাৎ যে এলাকার এখতিয়ারাধীন এলাকার মধ্যে অপরাধ সংগঠিত হবে সেখানেই বিচার করা যাবে। এরপরে দেখলাম কোথায় অনুসন্ধান বিচার হবে, দ্বিধাদ্বন্দ্ব হলে হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত দিবেন। 188 ধারায় দেখলাম বাংলাদেশের বাইরে অপরাধের ক্ষেত্রে যদি কোনো অপরাধ অনুষ্ঠিত হয়, সংশ্লিষ্ট ব্যক্তিকে বাংলাদেশের যেখানে পাওয়া যাবে সেখানেই তিনি অপরাধ সংগঠন করেছেন ধরে নিয়ে অনুসন্ধান বিচার করা যাবে। 190 ধারায় দেখলাম অপরাধগুলো কোন কোন ম্যাজিস্ট্রেট কিভাবে আমলে নেন। এই পর্যন্তই থাকবে আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।